গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হলো আমাদের কেমিস্ট্রির যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, মানে টেক্সট বইয়ের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে ওইটাই, দ্বিতীয় অধ্যায়। আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ? ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর? মানে আমাদের যে চারিদিকে মনে করো যে মনে করো তোমার কাছাকাছি যেসব সবগুলি পদার্থের কথাই মনে করো, চেয়ার, টেবিল, চিনি, জল, লবণ, মাটি, সব কিছুর কথা তুমি তুলনা করে দেখো। এখানে পদার্থগুলি কি বিশুদ্ধ না বিশুদ্ধ না, সেটা আমরা আজকে জানবো এই দ্বিতীয় অধ্যায় থেকে। তো আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছি যে পদার্থ জিনিসটা কি, মনে আছে তো সবার? পদার্থ জিনিসটা কি আমরা পড়ে এসেছি। পদার্থ জিনিসটা কি পড়ে এসেছি। পদার্থ বা কি বলি আমরা, বস্তু। বস্তু বা পদার্থ জিনিসটা কি সেটা আমরা পড়ে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে পদার্থ বা বস্তু বলতে বুঝি আমরা আমাদের চারপাশের যতগুলি বস্তু বা পদার্থ বা যে জিনিসগুলির ভর আছে ইন্দ্রিয় গ্রাহ্য, মানে আমি নাক, কান, চোখ সব কিছুতে বুঝতে পারি জিনিসটা কি, তার আইডিয়া করতে পারি। তারপরে তার একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, মানে তার একটা নির্দিষ্ট এরিয়া থাকে, তার একটা ভলিউম থাকে, তার মধ্যে পার্টিকেলস থাকে, তার মানে ছোটো ছোটো কণা নিয়ে গঠিত হয়। ওইসব জিনিসগুলিকে আমরা পদার্থ বলে থাকি। আর এই পদার্থের যে প্রকারভেদগুলি আছে সেটা আমরা পড়বো এই দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে। তো ওখানে আমরা পড়েছিলাম কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থর অবস্থা, এগুলি সবগুলি পড়ে এসেছিলাম আমরা প্রথম চ্যাপ্টারের মধ্যে। তো এখানে পড়বো আমরা পদার্থের প্রথম পড়বো যে প্রকারভেদটা কি কি। আমাদের চারপাশে যে পদার্থগুলি আছে সেই পদার্থগুলিকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বিশুদ্ধ পদার্থ, মানে হলো পিওর মেটাল, পিওর মেটাল। আর একটা হলো মিশ্র পদার্থ। মানে মিক্স যে মেটেরিয়ালসগুলি আছে বা মিক্স যে ম্যাটারগুলি আছে সবগুলিকে আমরা বুঝি। এবার এই বিশুদ্ধ যে পদার্থগুলি আছে তারা কারা কারা আমরা জানবো, আর যে মিশ্র পদার্থ আছে তারা কারা কারা আগে জানবো আমরা। আমাদের চারপাশের বিশুদ্ধ পদার্থ বলতে আমরা বুঝি ওই সকল পদার্থগুলিকে যেগুলি সেই পদার্থ দিয়েই গঠিত হয়, তার মধ্যে অন্য কোনো পদার্থের কোনো মিশ্রণ থাকে না, মানে অন্য কোনো পদার্থ মিশে থাকে না, মানে ভেজাল নেই। সোজা কথা হলো কোনো ভেজাল জাতীয় কোনো জিনিস ওর মধ্যে মিশ্রিত নেই। যদি ভেজাল নিয়ে কোনো জিনিস থাকে তাহলে আমি তাকে বিশুদ্ধ পদার্থ বলতে পারবো না। যেমন আমি বলি তোমাকে জল বিশুদ্ধ পদার্থ একটি, যদি তার মধ্যে কাদা, মাটি এসব কিছু মিশে থাকে তখন সে বিশুদ্ধ পদার্থ হবে না। তারপরে আমি তোমাকে বলছি মিশ্রণ পদার্থ কোনগুলি, যেগুলো অনেক কিছু মিশিয়ে রাখি আমরা, মানে একটা পদার্থের সাথে যখন অন্য আরেকটা পদার্থ মিশে থাকে। এই যে আমার চক আছে, চক, আমি চকের সাথে যদি কিছু বালির গুঁড়ো মিশিয়ে দিই, কিছু লোহার টুকরা মিশিয়ে দিই, তখন সেটা হয়ে যাবে মিশ্র পদার্থ বা মিশ্রণ বা মিক্স, যেটাকে আমরা বলি। আর বিশুদ্ধ পদার্থ হলো যেটার মধ্যে শুধু পিওর সেই জিনিসটাই থাকবে। যেমন মনে করো জল, চিনি, লবণ, ওইগুলি হলো বিশুদ্ধ পদার্থ। সেই বিশুদ্ধ পদার্থগুলিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মৌলিক পদার্থ, একটা হলো যৌগিক পদার্থ। আবার মিশ্র পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সমসত্ব, একটা হলো অসমসত্ব। এবার আমরা আসছি একটা একটা করে প্রত্যেকটা ডিটেলস আলোচনা করার জন্য। কি কি আছে এগুলির মধ্যে? মৌলিক পদার্থ বলতে কি বুঝি? মৌলিক কথাটার মধ্যে অনেক কিছু বোঝা যাচ্ছে একটু। মৌলিক পদার্থ মানে হলো ওই সকল পদার্থগুলি যার মধ্যে শুধু সেই পদার্থটাই থাকে, মানে শুধু একটা মৌল থাকে বা কণা থাকে বা পরমাণুর যে অণুগুলি একসাথে মিশ্রিত হয়ে থাকে, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, তারপরে আছে আমাদের গোল্ড, প্লাটিনাম, সিলভার, এইসব যে শুধু করে মেটালের কথা বলছি তা নয়, নন মেটাল যেগুলি আছে হাইড্রোজেন,
কার্বন, অক্সিজেন তারাও তার মধ্যে পড়ে। আর যৌগিক পদার্থগুলি হলো সেই পদার্থগুলি যেগুলি হলো দুই বা তার বেশি মৌলিক পদার্থকে একসাথে মিক্সড করে যেটা তৈরি হয়, যেমন ওয়াটার H2O, যেমন ওয়াটার H2O মানে জল, এটার মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণ আছে। এটার মধ্যে মনে করো শুধু আয়রন, কপার, তারা হলো গিয়ে মৌলিক পদার্থ। এবার তারা হলো যৌগিক পদার্থ, যেমন জল, যেমন লবণ, আমাদের যে লবণ খাই প্রত্যেক দিন NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটার মধ্যে সোডিয়াম আছে এবং ক্লোরিন আছে, দুইটা মিক্সড হয়ে তৈরি হয় রাসায়নিকভাবে, তাদের আমরা বলে থাকি যৌগিক পদার্থ। আর মিশ্র পদার্থ আবার দুই প্রকার, একটা হলো সমসত্ব মিশ্রণ, এবার হলো অসমসত্ব মিশ্রণ। তো মিশ্র পদার্থ আমি একটু আগে বলেছিলাম, দুইটা বা তার বেশি পদার্থকে যখন একসাথে মিক্স আপ করে যখন আমরা বানিয়ে দিই তখন সেটা হলো মিশ্র পদার্থ। এবার সমসত্ব কোনগুলিকে বলি আমরা? সমসত্ব মিশ্রণ হলো ওই সব মিশ্রণগুলি যে মিশ্রণগুলির মধ্যে দুইটা বা তার বেশি বা তিনটা পদার্থকে যখন মিক্স করি আমরা একসাথে, যখন মিশিয়ে নতুন একটা পদার্থ তৈরি করি, এটা বহু অবস্থায় ম্যাক্সিমাম সময় হয়ে থাকে, রাসায়নিক অবস্থায় হয়, যেটা প্রত্যেক জায়গায় তার সেই অনুপাতটাকে ধরে রাখতে পারে, কিন্তু উষ্ণতাটা যদি স্থির থাকে, উষ্ণতাটা চেঞ্জ হয়ে গেলে আবার চেঞ্জ হয়ে যাবে। তার যখন আমরা তাপমাত্রাটা চেঞ্জ করব তখন যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে। যেমন সমসত্ব মিশ্রণের মধ্যে মনে করো তোমাকে বলা হলো যে তুমি একটা চিনির দ্রবণ তৈরি করো, তো 100 ml জলের মধ্যে মানে 100 ml জলের মধ্যে যদি তুমি চিনি দিয়ে দ্রবণ তৈরি করো, যতটুকু চিনি লাগবে সম্পৃক্ত হওয়ার জন্য মানে একদম পারফেক্ট হওয়ার জন্য, ওই যে এই যে তাপমাত্রাটা তুমি যে তাপমাত্রাটা করেছো পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাও সেই রকম লবণের চিনির পরিমাণই লাগবে, অথবা লবণ দিয়ে করলে লবণের পরিমাণই লাগবে, তার থেকে বেশি কিছু লাগবে না। অসমসত্ব মিশ্রণটা হলো যে অনুপাতগুলি থাকে, মানে তাদের যে ওজনের অনুপাতগুলি থাকে সেগুলি উল্টোপাল্টো থাকে, মানে কোনো সময় ঠিক থাকে না, একবার এটা মিশিয়ে দিলাম, একবার একটু বেশি মিশিয়ে দিলাম, একটা কম মিশিয়ে দিলাম, ওইসব মিশ্রণগুলিকে আমরা অসমসত্ব মিশ্রণ বলে থাকি। তো সমসত্বের মধ্যে আমরা পেয়ে গেলাম যেমন চিনির দ্রবণ, লবণের দ্রবণ, ওইগুলি হলো কি সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণ যেগুলি হলো বললাম আমি একটু আগে, সেই মিশ্রণগুলি যার মধ্যে তার ওজন অনুপাত অথবা তার আয়তন অনুপাত এগুলি কিছুই ঠিক থাকে না, সেগুলিকে আমরা বলি অসমসত্ব মিশ্রণ। এবার আমি যদি উদাহরণ হিসেবে বলি অসমসত্ব মিশ্রণ বলতে পারি, মনে করো তোমার কাছে বিভিন্ন তাপমাত্রায় নিয়ে এটাও করতে পারো, আর যদি বিভিন্ন তাপমাত্রায় তুমি না করো তখন তুমি বলতে পারবে। বলছি উদাহরণটা, যেমন মনে করো তোমার কাছে কি কি আছে, লবণ আছে, একটু লবণ মিশিয়ে দিলে, প্লাস কি মিশিয়ে দিলে, কিছু লোহার টুকরা মিশিয়ে দিলাম বা লোহার গুঁড়া মিশিয়ে দিলাম, তার সাথে লোহার গুঁড়া, কিছু চকের গুঁড়া, এমন মিশিয়ে দিয়ে একটা নতুন মিশ্রণ তৈরি করে নিলাম, ওইগুলিকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ। তার কোনো আয়তন বা ওজনের অনুপাত কোনো কিছু ঠিক থাকে না। এবার আমরা প্রত্যেকের নিয়ে আলোচনা করছি, তার আগে বলে দিচ্ছি এই মৌলিক পদার্থের আরো 3টা ভাগ আছে, এটা আমি এখানে জায়গা নেই, তারপর উপরে করে দেবো, যখন আমি তাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করছি তখন বলে দিচ্ছি। এবার আমি এটা মুছে বিশুদ্ধ পদার্থ নিয়ে আলোচনা করছি আমরা। এই শ্রেণী বিভাগটা মনে রাখবে, বিশুদ্ধ পদার্থ মানে পিওর সাবস্টেন্স অর পিওর ম্যাটার। বিশুদ্ধ পদার্থ আমাকে যদি চিহ্নিত করতে লাগে যে বিশুদ্ধ পদার্থগুলি কিরকম হয়, কিভাবে আমি চিহ্নিত করব, মানে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস, মানে তার ধর্ম, সেই ধর্মটাকে নিয়ে আমি আলোচনা করবো, বিশুদ্ধ পদার্থের ধর্মগুলি কিরকম হয়। সেই পদার্থগুলি সবসময় একটা নির্দিষ্ট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে থাকে, নির্দিষ্ট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এই পয়েন্টগুলি মনে রাখবে, নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। উদাহরণস্বরূপ আমি বলি তোমাদেরকে, জল, আমাদের যে জল আছে জলের তো গলনাঙ্ক হয় না এখানে, এটা হয় কঠিনীভবন। তো কঠিনীভবন আর একটা জিনিস, তো তার জন্য আমি শুধু এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথাই বলছি তোমাদেরকে, যেহেতু তাহলে গলনাঙ্কের কথাই বলবো। যেমন জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সি,
যদি তোমার আমাদের যেই জিওগ্রাফিক্যাল এরিয়া আছে সেই জিওগ্রাফিক্যাল এরিয়ার বিভিন্ন এরিয়ার মধ্যে বিভিন্ন রকম হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু আমাদের যে নর্মাল জিনিসটা যেটা জানি, জলের স্ফুটনাঙ্ক 100°C। সেইভাবে যদি তুমি বলো লোহা, আমাদের যে লোহা আছে সেই লোহাকে যদি আমি গলাতে শুরু করি, তার গলনাঙ্ক কতর মধ্যে হয়? মোটামুটি এটা 1500°, মানে অ্যাপ্রক্সিমেটলি আমি আইডিয়া বলছি, এটা 1500°C এর কাছাকাছি গিয়ে তখন বলতে মানে অনেক হাই টেম্পারেচারের প্রয়োজন হয়। আর আরেকটা জিনিসের কথা বলেছিলাম যেটা হচ্ছে কঠিনীভবন। তার মানে হলো এটাকে ঠান্ডা করে শক্ত করা, মানে কঠিন করা। যেমন জলের কঠিনীভবন যদি হয় সেটা হলো 0°C, মানে হিমাঙ্ক। কঠিনীভবনের আরেকটা নামই হিমাঙ্ক, এটা হলো 0°C। এটা হলো গিয়ে আমাদের বিশুদ্ধ পদার্থের ধর্ম। এবার আরেকটা ধর্মের মধ্যে যদি আসি, 2 নম্বর ধর্মের মধ্যে, বিশুদ্ধ পদার্থটা সে তার নিজের যেই পদার্থগুলি নিয়ে গঠিত হয় তার ওজন এবং আয়তন বা যেটাই বলি না কেন সবটা সবসময় স্থির রাখে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ রেখে রেখেই তৈরি হয়। তার মধ্যে অন্য কিছুকে মিক্স আপ করতে দেয় না বা তৈরি করতে দেয় না। এগুলি হলো বিশুদ্ধ পদার্থের ধর্ম। 3 নম্বরটা যদি আসি, এটা কি বলেছিলাম, তাদের ভর বা আয়তন এগুলি নির্দিষ্ট একটা তাপমাত্রায় মানে একটা পারফেক্ট টেম্পারেচারে সবসময় ঠিক থাকে বা সবসময় স্থির থাকে। মানে সুন্দর ভাষায় যদি লিখি, আমি সুন্দর বাংলা ভাষায় যদি লিখি এরকম, আমরা তো খাস বাংলায় বলে দিই অনেক সময় যে আমাদের মানে চলিত ভাষায় যেটা আর কি, চলিত ভাষায় বলে দিই যে এটা এরকম থাকে এরকম থাকে। তো সুন্দর করে যদি সায়েন্সের ভাষায় যদি আমি লিখতে চাই, মানে বিজ্ঞানের ভাষায় যদি আমি লিখতে চাই, মানে সবসময় স্থির থাকে, এটা হয়। এইবার আরো কিছু আছে পয়েন্ট, তোমাকে যদি এবার 3 নম্বর, সরি আগে 3 নম্বর না, আগে 2 নম্বর ছিল, 3 নম্বর পয়েন্ট, ওই বিশুদ্ধ পদার্থগুলি কঠিন, তরল, গ্যাস 3 প্রকৃতিতে থাকতে পারে। এই বিশুদ্ধ পদার্থগুলো কঠিন মানে সলিড, তরল মানে লিকুইড, আর গ্যাস, এই 3 অবস্থায় থাকতে পারে। তাদেরকে তুমি আলাদা করতে পারবে না। মানে যখন তুমি কিছু একটা প্রক্রিয়া করতে যাবে, রাসায়নিক প্রক্রিয়া করতে যাবে, তখন গিয়ে তার পরিবর্তন করতে হবে। মানে তাপ দেওয়া বা তাপ নেওয়া, এটা রাসায়নিক প্রক্রিয়া হতে পারে, ভৌত প্রক্রিয়াই হতে পারে। তাদেরকে আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে, মানে একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন করতে পারি। তারপরে আছে যে ধর্মগুলির যে আমি লিখেছি, সেই ধর্মগুলির মধ্যে ম্যাক্সিমাম সময় তাদের ভৌত অবস্থায় দেখা যায়। মানে আমাদের যে নর্মাল টেম্পারেচার আছে, সেই নর্মাল টেম্পারেচারে, মানে সাধারণ যে তাপমাত্রা দেখি আমরা, সেই তাপমাত্রার মধ্যে তাদেরকে আমরা সবসময় তার ভৌত পরিবর্তন, ভৌত অবস্থায় দেখতে পাই। সর্বদাই তাদের ভৌত অবস্থায় দেখতে পাওয়া যায় বা ভৌত অবস্থায় পাওয়া যায়। এইবার আসছি সেই বিশুদ্ধ পদার্থের যে প্রকারভেদ আছে, সেই প্রকারভেদের মধ্যে। প্রকারভেদগুলি কি কি ছিল? 2 প্রকারভেদ ছিল। একটা হলো মৌলিক পদার্থ, একটা হলো যৌগিক পদার্থ। পার্থক্য মতো হয়ে যাচ্ছে, তোমরা এখন ওদের বৈশিষ্ট্যগুলি পড়লেই পার্থক্য পেয়ে যাবে। মৌলিক পদার্থগুলি কঠিন, তরল, গ্যাস 3 অবস্থায় পাওয়া যায়। এটার মধ্যে আছে কঠিন, তরল, গ্যাস 3 অবস্থায় পাওয়া যায়। শুধুমাত্র মৌলিক পদার্থের মধ্যে বলছি, শুধুমাত্র একটি পদার্থই থাকে এটার মধ্যে, মানে অনলি একটাই এলিমেন্ট বা একটাই সাবস্টেন্স থাকে তার মধ্যে। আর যৌগিক পদার্থ যেগুলি আছে 2 এর বেশিও থাকতে পারে। তো 2 এর বেশি না লিখে আমি 1 এর বেশিও লিখতে পারি। 1 এর বেশি বা 2 এর বেশি, 1 এর অধিক, সুন্দর ভাষায় যদি লিখি 1 এর অধিক, মোর দেন 1, 1 এর অধিক মৌলিক পদার্থের মিশ্রণ।
মিশ্রণ না, এটা রাসায়নিকভাবে যুক্ত হওয়া, মৌলিক পদার্থের সংযুক্তি, সংযুক্তি মানে রাসায়নিকভাবে যুক্ত হয়েছে, কেমিক্যালি। এইবার উদাহরণ যদি বলি, যেমন আয়রন, লোহা, মনে করো হাইড্রোজেন গ্যাস H2, তারপরে মনে করো অক্সিজেন গ্যাস, তারা সবাই মৌলিক পদার্থের মধ্যে পড়ে। আর তারা হলো যৌগিক পদার্থ, যেমন বলেছিলাম আগেও, যেমন জল, ওয়াটার, যেমন সল্ট NaCl, লবণ, এগুলি হলো যৌগিক পদার্থ। 2 নম্বর পয়েন্টের মধ্যে যদি আসি, তাদের যেই পদার্থগুলি আমরা পাই, মৌলিক পদার্থগুলি, সেই মৌলিক পদার্থগুলিকে তুমি পরিবেশের মধ্যে কঠিন তরল গ্যাসীয়, এটা বলেছিলাম প্রথম পয়েন্ট, এটা বলেছিলাম প্রথমে, কঠিন তরল গ্যাস 3 রকমের পাওয়া যায়। তারপরে আছে যেটা আমরা তৃতীয় অধ্যায়ে পাবো একটু একটু, যেমন মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাটা থাকে, যে ছোট্ট কণাটা থাকে, তাকে আমরা বলে থাকি পরমাণু। এদের ক্ষুদ্র কণাকে, এদের ক্ষুদ্র কণাকে বলা হয় পরমাণু। আবার অণু আছে এদের একটু বড়, আর এদের ক্ষুদ্র কণাকে বলা হয় অণু। এদের ক্ষুদ্র কণাকে বলে অণু, মানে মলিকিউলস, এটা হলো অ্যাটম। এইবার আসছি যে মৌলিক পদার্থগুলি আছে, সেই মৌলিক পদার্থগুলির আরো 3টা প্রকারভেদ আছে। আমি তাহলে এই জায়গাটা একদম মুছছি। যৌগিক পদার্থেরও আরো প্রকারভেদ আছে, যেটা তোমাদের 9-এর সিলেবাসে নেই, কিন্তু 10-এর সিলেবাসে গিয়ে পাবে আবার একটু। এগুলিকে আমরা আবার 2-3 রকমের ভাগাভাগি করে পাই। যৌগিক পদার্থকে অনেকভাবে সাজানো হয়। একটা হলো তড়িৎযোজী যৌগ, একটা হলো সমযোজী যৌগ, একটা অসমযোজী যৌগ। তো এগুলোর আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো একটা একটা করে। তো আগে এটার প্রকারভেদগুলি লিখছি। তার প্রকারভেদগুলির মধ্যে প্রথম হচ্ছে ধাতু, মানে মেটেল। তারপরে আছে অধাতু, তারপরে আছে ধাতু কল্প, মানে মেটেল, নন মেটেল, মেটালয়েড। ধাতু কারা কারা? লোহা, তামা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, মার্কারি মানে পারদ, সবাই হলো ধাতু। আর অধাতু কারা কারা? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, তারা সব হলো অধাতু। আর ধাতু কল্প কারা কারা? আর্সেনিক, অ্যান্টিমনি, সিলিকন, এগুলি হলো ধাতু কল্প। আর এটার কথা বলেছিলাম, এটার মধ্যে ভাগ আছে, যেটা তোমাদের 9-এর সিলেবাসে নেই, কিন্তু 10-এর সিলেবাসে গিয়ে পাবে একটু। আবার যদি কারো সায়েন্স পড়ার ইচ্ছা থাকে, পরে যখন 11-12-এ পড়বে তখনও গিয়ে তুমি এখানে গিয়ে আবার পাবে। একটা হলো সমযোজী যৌগ, মানে সমযোজ্যতা দ্বারা হয়, এটাকে বলে সমযোজী, মানে হলো কোভ্যালেন্ট কম্পাউন্ড, সমযোজী যৌগিক পদার্থ বা যৌগ, এক কথাই। উদাহরণ চিনি। এই জন্য চিনি যখন জলীয় দ্রবণ, জলে গোলা হয়, তার মধ্যে কারেন্ট পাস হয় না। সমযোজীরা কোনো সময় কারেন্ট পাস করে না। চিনি, উদাহরণ চিনি C12H22O11। এরপর আছে তড়িৎযোজী, তড়িৎযোজী যৌগ বা যৌগিক পদার্থ, একই কথা। সোডিয়াম ক্লোরাইড NaCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, তারা হলো তড়িৎযোজী যৌগ। তারা তড়িৎ আকর্ষণের ফলে তৈরি হয়, যেমন সোডিয়াম Na+, Cl-, এরকম করে। আর আরেকটা আছে অসমযোজী যৌগ, এটা 10-এর সিলেবাসও নেই, অসমযোজী। এটার একটা উদাহরণ হচ্ছে NH4Cl, এখানে থাকে। তো এইগুলি হলো আমাদের প্রকারভেদ গেল। মানে আমি তার থেকে ডিফারেন্স বিটুইন করতে পারবো, তাদের অনেকগুলি প্রপার্টিস আছে, মানে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করে তারপরে আমি তার থেকে বের করতে পারবো। এবার আমার গেল এখান থেকে বিশুদ্ধ পদার্থ। এবার আমি আসছি গিয়ে আমার যে মিশ্র পদার্থগুলি আছে, সেই মিশ্র পদার্থের মধ্যে
সেই মিশ্র পদার্থগুলি কি কি হয়, কিভাবে বের করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করছি আমরা। এবার হলো মিশ্রণ বা মিশ্র পদার্থ। মিশ্রণ দুই প্রকার, আগে বলেছিলাম সমসত্ব, অসমসত্ব। বলেছিলাম তাদের যে দ্রবণগুলি হয় সেই দ্রবণগুলিকে তুমি দ্রবণও বলতে পারো, অনেক কিছু বলতে পারো। সেই পদার্থগুলি মানে সমসত্ব পদার্থগুলিকে একটা নির্দিষ্ট ওজন অনুপাতে সবসময় মিশ্রিত হয়, নির্দিষ্ট ওজন অনুপাতে। যেমন 100 ml জলের মধ্যে যদি মনে করো জলে 45 গ্রাম মনে করো সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয় বা দ্রবণ তৈরি করে, এই জিনিসটি হলো সমসত্ব মিশ্রণ। এটা যে জায়গায় যাবে সব জায়গায় যে তাপমাত্রায় তুমি করেছো সেই তাপমাত্রাটা যদি স্থির রাখো, তুমি মানে ধরে রাখো তাপমাত্রাটাকে, তাহলে সব জায়গায় এটা এরকমই হবে। আর অসমসত্ব বলেছিলাম তারা বিভিন্ন প্রকৃতির হয়, বিভিন্ন রকমের মিশ্রণ দিয়ে তৈরি হয়, অনেক রকমের মিশ্রণ হয়। যেমন লবণের গুঁড়ো মানে লবণ প্লাস চকের গুঁড়ো, কেউ বেশিও মেশাতে পারে, কেউ কমও মেশাতে পারে। এগুলো হলো অসমসত্ব দ্রবণ বা অসমসত্ব মিশ্রণ। এইগুলো আমাদের প্রকারভেদগুলি। এবার আসছে আমাদের দ্রবণ কি জিনিস। এই চ্যাপ্টারের পরের টপিকের মধ্যে আসছে আমাদের দ্রবণ। এরপরে আসছে আমরা দ্রবণ মানে সলিউশন। সলিউশন জিনিসটা কি? এটা এক প্রকার মিশ্রণ। যদি একদম শর্ট কোশ্চেনে বলি, এটি এক প্রকার মিশ্রণ, এটি এক প্রকার মিশ্রণ। আমি সব রকমের কোশ্চেনগুলি সব দিয়ে দেবো পরে, তোমরা সবাই কোশ্চেনগুলো আমার কাছ থেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে যে স্যার আমাদেরকে কোশ্চেনগুলি দিয়ে দিও, কীরকম কোশ্চেন হয় এগুলি থেকে, সেই কোশ্চেনগুলি আমি দিয়ে দেবো সবার জন্য। সোজা কথা যদি বলি, এটা এক প্রকার মিশ্রণ সলিউশনটা। তার মধ্যে একটা দ্রবণের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা দ্রবণে দুইটা জিনিস থাকে, একটা হলো দ্রাবক, একটা হলো দ্রাবক। মানে সলিউশনের দুইটা পার্ট, একটাকে বলি আমরা দ্রাবক, একটাকে বলি দ্রাবক। মানে যদি ইংলিশে বলি, অনেকে ইংলিশ বললে ভালো করে বুঝে, যদি বলি একটা হলো সলিউটেন্ট, একটা হলো সলিউট। মানে একজন আরেকজনের মধ্যে গিয়ে গুলে, উদাহরণস্বরূপ বলি আমি শরবত। আমরা শরবত খাই, চিনি মনে করে দিলাম, চিনিটা কার মধ্যে গিয়ে গুলছে? জলের দ্রবণ মানে জল অথবা লেবুর রস। এখানে অবশ্য তিনটা জিনিসের মিশ্রণ হয়ে যায়। আমি তোমাকে চিনিটা লেবুর রসের মধ্যে গুলতে পারো, চিনিটা জলের মধ্যে গুলতে পারো। তাহলে এটা হলো এক প্রকার দ্রবণ। এরকম করে আমরা দ্রবণ তৈরি করি। এবার সেই যে দ্রবণটা আছে, সেই দ্রবণটাকে আমরা অনেক প্রকৃতিতে ভাগ করতে পারি। তারও আবার প্রকারভেদ আছে, মানে শুধু প্রকারভেদের পরে প্রকারভেদ, তার ডিফারেন্স প্রকারভেদ থাকে। তুমি যদি মনে করো এই দ্রবণটাকে প্রকারভেদ করবে, তার দুইটা টাইপের ক্লাসিফিকেশন হয়, মানে প্রকারভেদ হয়। একটা হলো সেই যে দ্রবণের যে গাঢ়ত্বটা আছে, মানে আমি তার মধ্যে কত পরিমাণ দ্রাব পদার্থ মিক্স করেছি, মানে কতটুকু চিনি দ্রবণ মিক্স করেছি, সেইটার উপর ডিপেন্ড করা হয়। আর এই দ্রাব আর দ্রাবকের প্রকৃতির উপরে, তারা কি কঠিন না তরল না গ্যাস, এই প্রকৃতির উপর ভাগ করে আরো প্রকৃতি, মানে তাকে অনেকটি শ্রেণী বিভাগে ভাগ করেছে, মানে অনেকগুলি প্রকৃতিতে ভাগ করেছে। আমি প্রত্যেকটি শ্রেণী বিভাগের কথা লিখছি। একটা হলো দ্রাব এবং দ্রাবকের অবস্থার উপরে, দ্রাব এবং দ্রাবকের অবস্থা, মানে কঠিন আছে না তরল আছে না গ্যাসীয় আছে, মানে সলিড লিকুইড না গ্যাস, এই প্রকৃতির উপর নির্ভর করে তাকে অনেকগুলি প্রকারে ভাগ করা যায়। আমি এক্সাম্পলগুলি প্রত্যেকটা দিচ্ছি, আমি পুরো জায়গাটা বুঝছি, তাহলে খালি হবে একটু। এক নম্বর ক্লাসিফিকেশনের মধ্যে কঠিন আর কঠিন, মানে দুজনেই কঠিন। দ্রাবক কঠিনের, দ্রাবক কঠিনের। ওমা, এটা আবার স্যার কিভাবে বলে, একজন কিভাবে বলবে?
দ্রাবক ও কঠিনের মধ্যে, দ্রাবক ও কঠিনের মধ্যে, দুজন কঠিন কঠিন মিলে দ্রবণ তৈরি করছে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে সবটা একদম সিম্পল হয়ে যায়। ধাতু সংকর দেখেছো, ধাতু সংকর স্টেনলেস স্টিল, বাড়িতে যে আমাদের রান্না করার তালা গটি আছে এগুলি স্টেনলেস স্টিল, একদম চকচকে চকচকে করে যেটা, এটা এক প্রকার কঠিন কঠিনের দ্রবণ। মানে হলো ধাতু সংকর যদি তুমি বলো তাও হয়। আরো বলছি, পিতলের জিনিস দেখেছো, ব্রাশ, বাড়িতে পিতলের কড়াই, পিতলের কলসি, এগুলো দেখেছো, এগুলো হলো কঠিন কঠিনের দ্রবণের উদাহরণ। তারপরে আসছে 2 নম্বর, কঠিন তরল। মানে এটা কঠিন থাকবে, এটা তরল থাকবে, একদম সোজা। লবণ আর জল। তার আগে একটু জিনিস বলে রাখি, আমরা যতক্ষণ ধরে পড়াচ্ছি, এই যে লবণ আর চিনি যে আছে আমরা পেয়েছি, এই দুইটা জিনিস হলো আমাদের প্রত্যেকদিন জীবনে ব্যবহার করা দুইটা কেলাসাকার পদার্থ। কেলাসাকার মানে হলো ক্রিস্টাল টাইপ মেটেরিয়ালস বা কম্পাউন্ড। এরকম বিভিন্ন রকম ক্রিস্টাল থাকে, দেখবে ভালো করে দেখবে, কিউবয়েড বা টিউব শেপের মধ্যে থাকে, দেখবে মানে ঘনক বা আয়ত ঘনক এরকম শেপে দেখবে লবণের কণাগুলি বা চিনির কণাগুলি থাকে, বা দেখতে খুব সুন্দর লাগে। ছোট ছোট কণা হয় বা বড় বড় কণা হয়, যেটি ভালো করে খালি চোখে না দেখলে দরকার হয় আতস কাঁচ নিয়ে, মাইক্রোস্কোপিক মানে গ্লাস নিয়ে এটা নিয়ে ভালো করে দেখবে, এরকম মানে ম্যাগনিফাইং গ্লাস যেটা আছে এটা নিয়ে দেখবে এই কি দেখা যায়, স্যার তো বলেছে এটা কেলাসাকার কিনা, মানে ক্রিস্টাল টাইপ হয়। আমাদের দৈনন্দিন জীবনে মানে ডেইলি লাইফে ইউজ করা দুইটা ক্রিস্টাল টাইপ পদার্থ হলো, মানে কেলাসাকার পদার্থ হলো লবণ এবং চিনি। তো লবণ আর জল, কেউ যদি লাগে বলে চিনি আর জল, স্যার এটাও কারেক্ট, হ্যাঁ এটাও কারেক্ট। এটা হলো তোমার কঠিন আর তরলের দ্রবণের উদাহরণ। এরপরে আছে, আচ্ছা নিচে লিখছি তারপর উপরে বলি মুছছি আস্তে আস্তে। 3 নম্বর, তরল এবং তরল, তরল যুগ তরল। অনেকগুলি সুন্দর সুন্দর উদাহরণ আছে, সায়েন্স পড়তে গেলে সবকিছু জানতে লাগে। তো আমি যদি এখানে গ্লিসারিন দিই, গ্লিসারিন এটা জলের সাথে মিক্সড হয়, গ্লিসারিন যুগ জল, অথবা অ্যালকোহল যুগ জল। এটা হলো তরল এবং তরলের মিশ্রণ, মানে তরল এবং তরলের দ্রবণ। উপর জায়গাটা আবার মুছছি আমরা, মুছে নতুন করে আবার করছি। 3টা গেল, কঠিন কঠিন, কঠিন তরল, তরল তরল। এবার লিখছি গ্যাস তরল। 4 নম্বর, গ্যাস ও তরল। উদাহরণ বলি, সোডা ওয়াটার খেয়েছে, সোডা ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, গ্যাস থাকে একটা, কার্বন ডাই অক্সাইড প্লাস জল, সোডা ওয়াটার। কোকা কোলা পেপসির বোতল খোলা হলে যখন ফুস করে গ্যাসটা বের হয়, সেটা গ্যাস এবং তরলের উদাহরণ। বুঝা গেল? একদম কমপ্লিট, মাথায় ঢুকে গেছে। তারপরে আসছি তরল এবং কঠিন। আগে কিন্তু কঠিন তরল পেয়েছিলাম, এবার তরল আর কঠিন, তরল আর কঠিন। ওমা, এটা কিভাবে সম্ভব স্যার? তরল জিনিস আবার কঠিনের মধ্যে কিভাবে গুলে? আচ্ছা আছে, সব আছে, দেখিয়ে দিচ্ছি। তরল একটা ধাতুর নাম শুনেছিলাম, মনে আছে? পারদ। কঠিন অন্যান্য ধাতু সংকর, মনে করে এখানে আমি সিলভার দিলাম। তো এই পারদটা সিলভারের মধ্যে মিশে যায়, বা গোল্ড। এগুলি দাঁতের চিকিৎসা বা চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় এটাকে বলা হয় পারদ সংকর, এটাকে বলে পারদ সংকর। তারপর 6 নম্বরে যাচ্ছি, এটা হলো গ্যাস এবং গ্যাস। গ্যাস আর গ্যাস, দুইটা গ্যাসের মিশ্রণ, বায়ু। এয়ার এয়ার এয়ার, কতগুলি গ্যাসের মিশ্রণ থাকে? অনেকগুলি গ্যাসের মিশ্রণ থাকে।
এবং সেই মিশ্রণগুলি কোনোদিন পৃথিবী থেকে চেঞ্জ হয় না। এখন আমাদের উল্টাপাল্টা কাজের জন্য কার্বন ডাইঅক্সাইড বাড়াচ্ছি দিনের মধ্যে, বসে বসে লাকড়ি পুরাচ্ছি, এই পুরাচ্ছি, সেই পুরাচ্ছি করছি, করে করে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়াচ্ছি। কিন্তু পৃথিবীতে যেই পরিমাণ গ্যাসের মধ্যে যতগুলি গ্যাসের পার্সেন্টেজ ছিল সেগুলি এখনও ঠিক আছে। আমাদের খারাপ কাজের জন্য এগুলি বাড়ছে কমছে এরকম হচ্ছে। কিন্তু যে এয়ারটা আছে সেটা গ্যাসে গ্যাসে সেই দ্রবণের একদম পারফেক্ট উদাহরণ যদি আমি বলে থাকি। এগুলি হলো আমাদের দ্রবণের প্রকারভেদের মধ্যে পড়ছে। 6টা কটা লিখেছি, 6টা লিখিয়েছি। কঠিনে তরলে লিখিয়েছি, কঠিনে লিখিয়েছি, গ্যাসে গ্যাসে লিখিয়েছি, তরলে গ্যাসে লিখিয়েছি, তরলে গ্যাসে লিখিয়েছি, তরলে লিখিয়েছি, তরলে কঠিনে লিখিয়েছি, কঠিনে গ্যাসে বাকি আছে, একটা বাকি আছে। এটা হলো কঠিন এবং গ্যাস। সেটা হলো উদাহরণ যদি আমি বলি, আমি শর্ট কোশ্চেনের মধ্যে আগে একবার দিয়েছিলাম তোমাদেরকে, আমাদের বিভিন্ন রকমের ধাতু আছে যেগুলি, প্লাটিনাম, প্যালাডিয়াম, এই ধাতুগুলি হাইড্রোজেন গ্যাসের মধ্যে শোষিত হয়। এটা হলো কঠিন এবং গ্যাসের দ্রবণ, কঠিন গ্যাসের দ্রবণ। আইডিয়া হয়ে গেল। এবার আসছি গাঢ়ত্বের প্রকারভেদ নিয়ে। তো গাঢ়ত্বের প্রকারভেদ আমি করার আগে মানে কনসেন্ট্রেশন আর কি, একটা দ্রবণের মধ্যে কতটুকু পার্সেন্ট দিলে সেটা পারফেক্ট হয় সেটার জন্য। তো গাঢ়ত্বের প্রকারভেদ করার আগে আমি একটু গাঢ়ত্ব সম্পর্কে বলে দিচ্ছি। কোনো একটা দ্রবণ তৈরি করার জন্য তার মধ্যে যেই পরিমাণ দ্রাব মানে সলিউট পদার্থ, যে পরিমাণ ওই সলিউশনের মধ্যে যখন যাবে, সেই টোটাল যে পার্সেন্টেজটা, মানে যদি পার্সেন্টেজ যদি করি আমি, মানে টোটাল মাসটাকে যদি টোটাল সলিউশনের যেই পরিমাণটা আছে, গ্রামে বলো, এমএলএ বলো বা লিটারের যেই এতে বের করো, তুমি ইউনিটে বের করো, দুটোটা সেম ইউনিট থাকতে হবে। এই ইউনিট দিয়ে যদি ডিভাইডেড করে আমি তাকে 100 দিয়ে মাল্টিপল করি, মানে সোজা কথা হলো টোটাল যে দ্রাবটা আছে সেই দ্রাবের ভর মানে মাস অফ সলিউট, আর দ্রবণের ভর মানে সলিউশনের মাস মানে মাস অফ সলিউশন ইনটু 100। এটার উপর ডিপেন্ড করে এটা হলো তোমার গাঢ়ত্ব। এসব সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। একটা পারফেক্ট টেম্পারেচার লাগবে, একটা পারফেক্ট প্রেশার লাগবে, মানে নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট চাপে কোনো দ্রবণের মধ্যে যেই পরিমাণ দ্রাব্য উপস্থিত থাকে তার শতকরা ভাগকে মানে শতকরা পরিমাণকে আমরা তার গাঢ়ত্ব বলে থাকি। আমি কোনোদিন সায়েন্স সংজ্ঞা মুখস্থ করিনি, তুমি এটা বুঝে পড়ো, একদম সহজ লাগবে। তো গাঢ়ত্বের অনুসারে মানে তার যে কনসেন্ট্রেশনটা আছে সেই অনুসারে দ্রবণকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো অসমসত্ব, দ্রবণ, অসমসত্ব না, অসম্পৃক্ত, ভুলগুলি অসমসত্ব ওই সময় থেকে করাচ্ছি যে তার জন্য হয়ে গেছে অসম্পৃক্ত দ্রবণ। 2 নম্বর সম্পৃক্ত দ্রবণ। আমি সুন্দর করে চিত্র আগে দেখিয়ে দেবো। আর 3 নম্বরটা হলো অতিপৃক্ত দ্রবণ। স্যার এই নামগুলি কি কি? আগে সবার আগে সম্পৃক্তটা বোঝাচ্ছি। তোমার কাছে একটা সুন্দর একটা জার আছে বা একটা গ্লাস আছে, তার মধ্যে মনে করো 1 লিটার জল আছে। যদি আমি তার মধ্যে এটা 1 লিটার জল আছে সবটা, মনে করো 2 চামচ চিনি বা লবণ যাই দিলাম, দিলে দ্রবণটা একদম সুন্দর মিষ্টি হয় এবং সুন্দর পরিমাণ দ্রবণ তৈরি হয়, যার মধ্যে আর কোনো পরিমাণ চিনি গুলবে না। মানে এই চিনিটা দিলেই সে তার ভলিউমটা মানে একদম পারফেক্ট করতে পারে।
সেইটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। মানে তুমি সন্তুষ্ট, খেয়ে দিয়ে পেট একদম পরিপক্ক হয়ে গেছে, আর পেটে কিছু জায়গা হবে না, সম্পৃক্ত দ্রবণ শেষ হয়ে গেল। এবার অসম্পৃক্ত দ্রবণ, এবার 2 চামচ চিনি দিলে সম্পৃক্ত হয়। এবার তুমি যদি মনে করো স্যার 2 চামচ দিলে আমার কাছে এটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হচ্ছে, তাহলে আমি একটা কাজ করি না, হাফ চামচ দিই, মানে 1 চামচ থেকেও কমিয়ে দিলাম চিনিটা, হাফ চামচ চিনি দিলাম। তাহলে আমার দরকার ছিল 2 চামচ। তুমি ভাত খেতে হলে 200 গ্রামের চালের, তুমি ভাত খাচ্ছ কত গ্রামের? 50 গ্রাম চালের। তাহলে পেট ভরবে? পেট ভরবে না, মানে তুমি অসম্পৃক্ত অবস্থায় আছো, পেট ভরা নেই এখনো। অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, বুঝা গেল? আইডিয়া হয়ে গেছে? ছিল 2 চামচের কথা দেওয়ার, দিয়েছো তুমি হাফ চামচ, ওই অসম্পৃক্ত দ্রবণ, একদম মাথায় ক্লিয়ার ঢুকে গেছে। এইবার আছে কি, আমি সংখ্যাগুলিও বলে দেবো কীভাবে সংখ্যাগুলি শিখতে লাগে। এইবার আছে আমাদের অতিপৃক্ত। এইবার তোমার 2 চামচ দিলে সুন্দর মিষ্টি হতো, তুমি দিয়ে দিয়েছো 6 চামচ, দাও ভর্তি করে একদম। 2 চামচ চিনি গুঁড়ার পরে দেখবে নিচে চিনির গুঁড়া পড়ে আছে। আমি চিনির গুঁড়া এগুলোকে অন্য কালার দিয়ে করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এখানে মনে করে এই চিনির গুঁড়া পড়ে আছে, এগুলি ভুলবে না। বেশি মিষ্টি করে শরবত খাওয়ার জন্য মার কাছ থেকে চিনি বেশি নিয়ে শরবতের মধ্যে ঢেলে দিলে এবার দেখবে নিচে চিনি আর পড়ছে না। হ্যাঁ, অসম্পৃক্ত, এটাকে বলি আমরা অসম্পৃক্ত, সরি অতিপৃক্ত দ্রবণ। এইগুলি হলো তার প্রকারভেদ। এইবার এগুলির জন্য প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। তুমি যদি তাপমাত্রাটাকে তুমি বাড়িয়ে দাও, কমিয়ে দাও, তাহলে তোমার এই দ্রবণগুলির প্রকৃতিও চেঞ্জ হয়ে যাবে, মানে সেটা একটা থেকে আরেকটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন তোমার কাছে সম্পৃক্ত আছে, তুমি কি করলে এটার মধ্যে আরো জল ঢেলে দিলে, জল দিলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অসম্পৃক্ত, মানে পাতলা হয়ে যাবে, আর দ্রবণটা একদম পাতলা হয়ে যাবে। তারপরে তুমি মনে করো তোমার কাছে অতিপৃক্ত দ্রবণ আছে, অতিপৃক্ত, যার মধ্যে কি থাকে? চিনি। এইটার মধ্যে জল ঢেলে দিলে কি হয়ে যাবে? এটা প্রথম যাবে সম্পৃক্ততে, তারপরে যাবে অসম্পৃক্ততে। আবার তোমার কাছে অসম্পৃক্ত দ্রবণ আছে, সেটার মধ্যে থেকে যদি তুমি গরম করতে থাকো, নিচে দিয়ে হিট করতে থাকো, জলটা উড়ে যাবে, তাহলে এক সময় এটা সম্পৃক্ততে পরিণত হবে। অথবা তুমি তার মধ্যে আরো পরিমাণ চিনি ঢেলে দাও, তাহলে এটা সম্পৃক্ত হয়ে যাবে। এর চেয়ে বেশি পরিমাণ চিনি ঢেলে দিলে সেটা অতিপৃক্ততে হয়ে যাবে। মানে একটা দ্রবণ থেকে আরেকটা দ্রবণে আমি কনভার্ট করতে পারি। তো এই প্রত্যেকটা জিনিসটা আমি ক্লাসিফিকেশনে জানলাম, তাদের সম্পর্কে ধারণাও জানতে পারলাম। এবার তাদের সংজ্ঞাগুলিও শিখতে পারবো। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ যে দ্রবণ আছে, সেই দ্রবণের মধ্যে যদি যে দ্রাবটা পদার্থটা, যে পদার্থটা তুমি গুলছো, যে দ্রাব পদার্থ সম্পৃক্ত পরিমাণে থাকে, মানে যার জন্য দ্রবণটা সম্পৃক্ত হবে, যে সম্পৃক্ত পরিমাণ থাকে, তাকে আমরা যে দ্রবণটা তৈরি করবো তাকে বলে সম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্ত থেকে কম থাকলে তাকে বলে অসম্পৃক্ত, তার থেকে বেশি থাকলে তাকে বলবো অতিপৃক্ত দ্রবণ। ক্লিয়ার আইডিয়া হয়েছে? আশা করি মোটামুটি এটা শেখা হয়েছে। নেক্সট দিন আমরা এগুলির পার্থক্য শিখবো, তাদের বৈশিষ্ট্যগুলি শিখবো, তারপরে যাব বিভিন্ন প্রকার দ্রবণ আছে আমাদের আরও, সেই দ্রবণগুলি নিয়ে আলোচনা করবো।